কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে হিস্টোরি সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ হিস্টোরি জি অথবা সিসি 4 পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, তোমাদের আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী যে সাজেশানটি আমি দিয়েছিলাম, 10 নম্বরের যে ফাইনাল সাজেশান আমি আলোচনা করেছিলাম, তার প্রথম কোশ্চেন ছিল, দেখো প্রথম কোশ্চেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজ উদ্দৌলার বিরোধের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখে নাও। এই অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট, সূচনা। নবাব আলীবর্দী খাঁ এর কোনো পুত্র সন্তান ছিল না, এই কারণে তিনি তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র 23 বছরের যুবক সিরাজ উদ্দৌলাকে 1756 থেকে 1757 খ্রিস্টাব্দে তার উত্তরাধিকার হিসেবে মনোনীত করেন। এই সময়ের মধ্যে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। সিরাজ সিংহাসনে বসায় তার আত্মীয় ঘসেটি বেগম ও সৈকত জঙ্গও মনে প্রাণে মেনে নিতে পারেনি এবং তারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এমনকি ঢাকার দেওয়ান রাজবল্লভও সেই ষড়যন্ত্রে যোগ দেন। এরপর দেখো নেক্সট পয়েন্ট, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজ উদ্দৌলার বিরোধের কারণ। সিরাজের 15 মাসের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সংঘাতের যে সমস্ত কারণগুলি ছিল সেগুলি হলো, 1 নম্বর কারণ, সিরাজের প্রতি অসম্মান প্রদর্শন। সিরাজ সিংহাসনে আরোহণ করলে ওলন্দাজ ফরাসি বণিকরা এবং বাংলার জমিদাররা সিরাজকে উপটোকন পাঠিয়ে সম্মানিত করে, কিন্তু ইংরেজরা চিরাচরিত প্রথা উপেক্ষা করে সিরাজকে কোনো উপটোকন পাঠায়নি, তাই সিরাজ অপমানিত বোধ করেন। 2 নম্বর পয়েন্ট, ঘসেটি বেগম ও সৈকত জঙ্গকে ইংরেজ সাহায্য। সিরাজের কাছে সংবাদ পৌঁছায় যে সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগম ও সৈকত জঙ্গকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাই সিরাজ ক্রুদ্ধ হন। নেক্সট পয়েন্ট 3 নম্বর, কৃষ্ণদাসকে আশ্রয় দান। রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস ছিলেন নবাব সিরাজের শত্রু, কারণ কৃষ্ণদাস প্রচুর ধনরত্ন সহ ঢাকা থেকে কলকাতায় পলায়ন করলে ইংরেজ গভর্নর ড্রেক তাকে আশ্রয় দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও ইংরেজরা কৃষ্ণদাসকে নবাবের হাতে সমর্পণ করতে অস্বীকার করেন। 4 নম্বর পয়েন্ট, দুর্গ নির্মাণ। দাক্ষিণাত্য যুদ্ধের অজুহাতে ফরাসি ও ইংরেজ উভয়ই সিরাজের অনুমতি না নিয়ে বাংলাতে দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজ দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলে ফরাসিরা তা পালন করে, কিন্তু ইংরেজরা তার নির্দেশ কোনো কর্ণপাত করেননি। এমনকি তারা দ্রুত নারায়ণ দাসকে লাঞ্ছিত করে। এর ফলে নবাবের মর্যাদা যথেষ্ট ক্ষুণ্ণ হয়। 5 নম্বর পয়েন্ট, দস্তকের অপব্যবহার। ফারুক সিয়ারের ফরমান অনুসারে 1717 খ্রিস্টাব্দে কেবলমাত্র কোম্পানি দস্তক ব্যবহার করে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেয়েছিল, কিন্তু নবাবের আপত্তি সত্ত্বেও কোম্পানির কর্মচারীরা তাদের বাণিজ্যে দস্তক ব্যবহার করে, ফলে নবাব ক্রুদ্ধ হন। সর্বশেষ পয়েন্ট, উপসংহার। সুতরাং বলতে পারা যায় যে ব্রিটিশ কর্তৃপক্ষ সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য শুরু করে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল নায়ক ছিল রবার্ট ক্লাইভ ও মীর জাফর। পরিশেষে উভয়ের সম্পর্কের শেষ পরিণতি হিসাবে ছিল পলাশির যুদ্ধ। মীর জাফর চরম বিশ্বাসঘাতকতা করে। মীর জাফর এবং তার সহযোগীরা যুদ্ধক্ষেত্রে সিরাজউদ্দৌলাকে সাহায্য না করে নিষ্ক্রিয় ছিলেন। এর ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী সহজেই বিজয় লাভ করে। পরাজয়ের পর সিরাজউদ্দৌলা পালানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বন্দি অবস্থায় মুর্শিদাবাদে এনে তাকে নিহত করা হয়, অর্থাৎ হত্যা করা হয় এবং তার শাসনের অবসান ঘটে। এই ছিল সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার। এরপর দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও। দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল,
তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও। দ্বিতীয় কোশ্চেন ছিল 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট সূচনা। মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায় মুর্শিদ কুলি খাঁ সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন। এই সময় ইংরেজরা বাণিজ্যিক সুবিধা লাভের জন্য 1717 খ্রিস্টাব্দের একটি ফরমান লাভ করেছিল। নবাব সুজাউদ্দিন সময়ে ইংরেজ কোম্পানি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু স্বাধীনভাবে বাণিজ্য চালানোর জন্য ইংরেজরা এই সময় বাংলার রাজনীতিতে হস্তক্ষেপের প্রয়োজন অনুভব করেছিল। নবাব আলীবর্দী খাঁর সময়ে বাংলায় আফগান ও মারাঠা আক্রমণ ঘটে। এই সুযোগে ইংরেজরা দস্তকের অপব্যবহার শুরু করে এবং নবাবকে কর প্রদানে অস্বীকার করতে থাকে, কিন্তু আলীবর্দী খাঁ ইংরেজদের অনার্য কার্যকলাপ মেনে নেননি। আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজ উদ দৌলার নবাব পদে বসার ফলে কোম্পানির সঙ্গে বিরোধ শুরু হয় এবং ইংরেজরা বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে বাংলার রাজনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়। নেক্সট পয়েন্ট, পলাশির যুদ্ধ। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজ উদ দৌলা 1756 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে আশ্রয় দান, সিরাজকে নজরানা পাঠাতে বিলম্ব করা, দুর্গ নির্মাণ প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়। এর ফলস্বরূপ সিরাজ 1756 খ্রিস্টাব্দে 16 জুন কলকাতা আক্রমণ ও দখল করে নেন, কিন্তু ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ কলকাতা পুনর্দখল করে নেন। এই পরিস্থিতিতে সিরাজ পুনরায় কলকাতা আক্রমণ করলেও শেষ পর্যন্ত ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধি 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন। এই সন্ধির দ্বারা সিরাজ ইংরেজদের প্রায় সমস্ত দাবি মেনে নেন, যা ছিল ইংরেজদের বাংলার ওপর ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ। আলীনগরের সন্ধির পর রবার্ট ক্লাইভ বাংলার সিংহাসন থেকে সিরাজকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র শুরু করেন। তিনি সেনাপতি মীর জাফর রায়দুল্লাহ প্রমুখকে ইংরেজদের পক্ষে আনেন। এরপর 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশী যুদ্ধে ইংরেজ বাহিনীর কাছে সিরাজ উদ দৌলা পরাজিত হন। এরপর বাংলার নবাব পদে বসেন ইংরেজ অনুগ্রহ ভাজন মীর জাফর। ফলে ইংরেজদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় এবং তারা প্রচুর অর্থ লাভ করে। নেক্সট পয়েন্ট, মীর জাফর ও ইংরেজ শক্তি। ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে ইংরেজরা মীর জাফরের দুর্বলতার সুযোগ নিয়ে প্রচুর অর্থ আদায় করে তেমনই প্রশাসনিক বিষয়ে ক্রমাগত হস্তক্ষেপ শুরু করে। ইংরেজদের এই ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ থেকে রক্ষা পাওয়ার জন্য শেষ পর্যন্ত মীর জাফর বিদ্রোহী হয়ে উঠলে 1760 খ্রিস্টাব্দে ভ্যানসিস্টার্ট মীর জাফরকে গদিচ্যুত করে মীর কাসিমকে বাংলার নবাব পদে বসান। নেক্সট পয়েন্ট, মীর কাসিম ও বক্সারের যুদ্ধ। মীর কাসিম 1760 খ্রিস্টাব্দে নবাব পদে বসেন। তিনি কোম্পানিকে বর্ধমান, চট্টগ্রাম ও মেদিনীপুরের জমিদারি প্রদানের পর স্বাধীনভাবে শাসন পরিচালনা শুরু করলে পুনরায় ইংরেজদের সঙ্গে সংঘাত শুরু হয়। মীর কাসিম কোম্পানির দস্তকের অপব্যবহার, ব্যক্তিগত ব্যবসা প্রভৃতি বিরোধিতা করলে ইংরেজদের সঙ্গে সংঘাত অনিবার্য হয়। মীর কাসিম কাটোয়া, গেড়িয়া ও উদয়নালার যুদ্ধে পরাজিত হওয়ার পর 1764 খ্রিস্টাব্দে অযোধ্যার নবাব ও মুঘল সম্রাটকে নিয়ে একটি জোট তৈরি করে বক্সারের যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু বক্সারের যুদ্ধে এই জোটের পরাজয়ের ফলে একদিকে যেমন বাংলায় ইংরেজ শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, তেমনি মুঘল সম্রাটের মর্যাদা হ্রাস ঘটে। নেক্সট পয়েন্ট, দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধের পর কোম্পানির হাতে বাংলার শাসন ক্ষমতা চলে আসে। দিল্লির সম্রাটের সঙ্গে 1765 খ্রিস্টাব্দে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ফলে কোম্পানির আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের আধিপত্য বা ক্ষমতা বিস্তার ঘটায়। এই ছিল সম্পূর্ণ তোমাদের প্রশ্ন দুটির অ্যান্সার। ভিডিওটি আছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।